আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামতে যাচ্ছেন। গত 1 ডিসেম্বর ঢাকার একটি বিশেষ জজ আদালত প্লট দুর্নীতির এক মামলায় ব্রিটিশ লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দেন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস টিউলিপ সিদ্দিকের ঘনিষ্ঠ এক ব্যক্তির বরাত দিয়ে বলেছে, বাংলাদেশ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনি পরামর্শ নিচ্ছেন টিউলিপ সিদ্দিক। একাধিক সূত্রে জানা গেছে, 3টি আইনি পয়েন্টে গুরুতর লঙ্ঘন এবং একটি পয়েন্টে কালানুক্রমিক অসঙ্গতি বা ক্রোনোলজিক্যাল ইনকনসিস্টেন্সির অভিযোগ এনে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হতে পারে। সেজন্য এরই মধ্যে মামলার রায়ের দিন বাংলাদেশের দুদকের আইনজীবীরা ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলোতে যেসব সাক্ষাৎকার দিয়েছেন সেগুলো সংগ্রহ করেছে টিউলিপের আইনি পরামর্শক প্রতিষ্ঠান স্টিফেনসন হারুট। দুদকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আগে টিউলিপ সিদ্দিক যেহেতু ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ সদস্য, সে কারণে ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর এফসিজিওর মাধ্যমে দুদকের কাছে কৈফিয়ত তলব করা হতে পারে। আর এমনটি হলে বিষয়টি শুধু আইনি নয়, কূটনৈতিক ক্ষেত্রেও জটিলতা বাড়াতে পারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম গত বছরের 1 ডিসেম্বর রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে প্লট বরাদ্দের মামলার রায় ঘোষণা করেন। এই মামলায় কেবল টিউলিপ সিদ্দিকী নন, তার মা শেখ রেহানা, খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অভিযুক্ত করা হয়েছিল। মূল অভিযোগ ছিল শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে এবং টিউলিপ সিদ্দিকের ব্রিটিশ রাজনৈতিক প্রভাব ব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুকের মূল্যবান জমি তাদের পরিবারের সদস্যদের নামে বরাদ্দ দিয়েছিলেন। আদালত এই অভিযোগকে আমলে নিয়ে শেখ হাসিনাকে 5 বছর, শেখ রেহানাকে 7 বছর এবং টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দিয়েছিলেন। এই বিচারের প্রক্রিয়াটি মূলত পরিচালিত হয়েছিল আসামিদের অনুপস্থিতিতে, কারণ শেখ হাসিনা ও শেখ রেহানা গত 5ই আগস্ট ভারতে চলে যান এবং টিউলিপ সিদ্দিক দীর্ঘদিন ধরেই লন্ডনে অবস্থান করছেন। টিউলিপ সিদ্দিক এই রায়কে একটি ক্যাঙ্গারু কোর্ট বা সাজানো বিচারের ফলাফল হিসেবে মন্তব্য করেছেন এবং একে তার বিরুদ্ধে পরিচালিত একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক প্রচারণা বলে দাবি করেছিলেন। টিউলিপের আইনি পরামর্শক প্রতিষ্ঠান যুক্তরাজ্যের স্টিফেনসন হারুট দুদককে সতর্ক করে দিয়েছে, তাদের ক্লায়েন্ট মিথ্যা এবং বিরক্তিকর অভিযোগ এবং ক্ষতিকর বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য তার সম্পূর্ণ অধিকার সংরক্ষণ করে। টিউলিপের আইনজীবীরা বাংলাদেশের দুদকের কর্মকাণ্ডকে বেআইনি প্রচারণা হিসেবে বর্ণনা করেছেন, যার উদ্দেশ্য টিউলিপের সুনাম কলঙ্কিত করা এবং তার জনসেবায় হস্তক্ষেপ করা। ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসে 7ই জানুয়ারি প্রকাশিত এক সংবাদে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক বাংলাদেশের দুদকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছেন। সূত্রগুলো বলছে, টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশের আদালত যে মামলা বা অভিযোগ এবং বিচারিক প্রক্রিয়ার রায় দিয়েছে সেখানে 3টি গুরুতর আইনি প্রক্রিয়ার লঙ্ঘন খুঁজে পেয়েছে তার আইনি পরামর্শক প্রতিষ্ঠান। প্রথম অভিযোগটি হলো, টিউলিপ সিদ্দিকের আইনজীবীদের পক্ষ থেকে বারবার দুদকের সাথে যোগাযোগের চেষ্টা করার পরও দুদক কোনো জবাব না দিয়ে টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে এই মামলার রায় হয়েছে। দর্শক, বিষয়টি নিয়ে ব্রিটেনের নামকরা আইনজীবীরা বাংলাদেশের লন্ডন হাই কমিশনের কাছে চিঠি দিয়েছিলেন এই মামলার রায় হওয়ার আগে। 25 নভেম্বর দেওয়া ওই চিঠিতে স্বাক্ষর করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী চেরি ব্লেয়ার, সাবেক ব্রিটিশ বিচারমন্ত্রী রবার্ট বাকল্যান্ড, সাবেক অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রিপ, ফিলিপ স্যান্ডস ও জিওফ্রি রবার্টসন। তারা সবাই কিংস কাউন্সিল অর্থাৎ রাজা কর্তৃক উচ্চ মর্যাদা সম্পন্ন আইনজীবী। হাই প্রোফাইল এই আইনজীবীরা বলছেন, টিউলিপ ন্যায় বিচারের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এই বিষয়টি উল্লেখ করে ব্রিটিশ ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বেশ গুরুত্ব পায় অভিযুক্তের অনুপস্থিতিতে বিচারের বিষয়টি। ব্রিটিশ ও আন্তর্জাতিক অনেক সংবাদ মাধ্যমে টিউলিপ সিদ্দিকের দণ্ডকে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক পট পরিবর্তন এবং সাবেক ক্ষমতাসীনদের উপর প্রতিশোধমূলক আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে টিউলিপ সিদ্দিকের ব্রিটিশ আইনজীবীদের দ্বিতীয় অভিযোগটি হলো শোনা কথা ও সাক্ষ্যের দুর্বলতা। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দুদকের তদন্ত প্রক্রিয়ায় টিউলিপের আইনজীবীরা ভয়াবহ দুর্বলতা খুঁজে পেয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রায়ের পর দুদকের আইনজীবীরা সাংবাদিকদের ব্রিফিং করার সময় স্বীকার করেন টিউলিপ সিদ্দিক সরাসরি কোনো প্রভাব খাটিয়েছিলেন এমন কোনো লিখিত বা ডিজিটাল প্রমাণ যেমন হোয়াটসঅ্যাপ বা ইমেল তাদের কাছে নেই। এই দুর্বলতাগুলো ব্রিটিশ আদালতে তুলে ধরার জন্য এরই মধ্যে গত 1 ডিসেম্বর রায়ের দিন ও তারপর ব্রিটিশ এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রচারিত দুদকের আইনজীবীদের সাক্ষাৎকারগুলো সংগ্রহ করেছে স্টিফেনসন হারুট। ওই দিন বিবিসির খবরে প্রচার হয়েছিল, এই মামলায় নিযুক্ত স্পেশাল পিপি তরিকুল ইসলাম জানিয়েছেন কেবলমাত্র সাক্ষীদের সাক্ষ্য ও জবানবন্দি ছাড়া এই অভিযোগ প্রমাণের সপক্ষে কোনো তথ্য প্রমাণ নেই। অর্থাৎ অ্যাপের মাধ্যমে মিস সিদ্দিকের আসামিদের সাথে যোগাযোগ করে প্রভাবিত করার কোনো স্ক্রিনশট বা নথি প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপন করেনি দুদকের আইনজীবীরা। তরিকুল ইসলাম বলেছেন হোয়াটসঅ্যাপে মিস সিদ্দিক যোগাযোগ করেছেন, তবে হোয়াটসঅ্যাপের যোগাযোগের কোনো স্ক্রিনশট বা কপি আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তরিকুল ইসলাম বলেন, না সাক্ষী ওসমান গনি এবং উজ্জ্বল হোসেন ম্যাজিস্ট্রেটের কাছে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছেন টিউলিপ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রিন্সিপাল সেক্রেটারি জনাব সালাউদ্দিনের সাথে যোগাযোগ করে তার মা, ভাই ও বোনকে প্লট বরাদ্দ দিতে প্ররোচিত করেছেন, উস্কানি দিয়েছেন। হোয়াটসঅ্যাপে মিস সিদ্দিকের দেয়া মেসেজের কোনো স্ক্রিনশট বা কপি আইনজীবীদের কাছে নেই বলে জানান তারা। দর্শক, আইনি পরিভাষায় বিষয়টিকে বলা হয় হিয়ারসে এভিডেন্স বা শ্রুতি কথা। এটি সাধারণত আন্তর্জাতিক আইনি মানদণ্ডে অত্যন্ত দুর্বল প্রমাণ হিসেবে গণ্য হয়, বিশেষ করে যখন অভিযুক্ত ব্যক্তি একজন বিদেশি সংসদ সদস্য এবং ঘটনাটি একটি উচ্চ পর্যায়ের দুর্নীতি মামলা। তখন কেবল শুনেছি এমন সাক্ষীর উপর ভিত্তি করে সাজা প্রদান করা বিচারিক অপেশাদারিত্বের পরিচয় দেয়। টিউলিপ সিদ্দিক দাবি করেছেন যে তিনি ওসমান গনি বা ইকবাল হোসেন নামে কাউকে চেনেন না এবং তাদের সাথে তার কখনোই কোনো যোগাযোগ হয়নি। এমনকি ব্রিটিশ আইনজীবীরা ঘেঁটে দেখেছেন বিষয়টি বাংলাদেশের সাক্ষ্য আইন বা এভিডেন্স অ্যাক্টের চ্যাপ্টার 5 এর সেকশন 65A অ্যাডমিসিবল অফ ডিজিটাল রেকর্ডস বা ডিজিটাল প্রমাণের গ্রহণযোগ্যতাকে ভায়োলেট করা হয়েছে। আইনের ধারায় 65B এর উপধারা 4 অনুযায়ী ইলেকট্রনিক রেকর্ড যেমন স্ক্রিনশট, চ্যাট লগ, ইমেল ইত্যাদি আদালতের প্রমাণ হিসেবে পেশ করতে হলে অবশ্যই একটি বাধ্যতামূলক সনদ বা ম্যান্ডেটরি সার্টিফিকেট জমা দিতে হয়। এই সনদে প্রমাণ করতে হয় যে ডিজিটাল প্রমাণটি যে কম্পিউটার বা ডিভাইস থেকে নেওয়া হয়েছে সেটি সচল ছিল এবং প্রমাণের অখণ্ডতা বা ইন্টিগ্রিটি বজায় আছে। এই সনদ ছাড়া ডিজিটাল প্রমাণ গৌণ সাক্ষ্য হিসেবে অগ্রহণযোগ্য। টিউলিপের আইনজীবীরা তৃতীয় যে অভিযোগটি আনতে যাচ্ছে সেটি হলো তাদের মক্কেলের সংশ্লিষ্টহীনতা। এখানে টিউলিপের আইনজীবীরা দুটো বিষয় আদালতের সামনে আনতে পারেন। একটি হলো শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে পূর্বাঞ্চলের 6টি প্লট নিয়ে 6টি মামলা হয়েছে, এর একটি প্লটও তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের নামে নেই, কিন্তু 3টি মামলায় তিনি আসামি। এর একটিতে তার কারাদণ্ড দেওয়া হলো 1 ডিসেম্বর। প্রশ্ন হলো টিউলিপ সিদ্দিক কোনো প্লট নেননি, তাহলে তার বিরুদ্ধে কোন অভিযোগের ভিত্তিতে আদালত শাস্তি দিল? আবার মামলাগুলোর চার্জশিটে বলা হয়েছে শেখ হাসিনা 2009 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে নিজের ও পরিবারের অন্য সদস্যদের নামে 6টি প্লট বরাদ্দ দেন। এখানে টিউলিপের আইনজীবীদের প্রশ্ন হচ্ছে, যদি 2009 সালে এই প্রক্রিয়া শুরু হয়, টিউলিপ সিদ্দিক এমপি হয়েছিলেন 2015 সালে, তাহলে ব্রিটিশ এমপি হিসেবে তিনি প্রভাব খাটিয়েছেন বলে যে অভিযোগ আনা হয়েছে তা কিভাবে সত্যি হয়? আইনের ভাষায় এই অভিযোগটি একটি গুরুতর কালানুক্রমিক অসঙ্গতি বা ক্রোনোলজিক্যাল ইনকনসিস্টেন্সির মুখে পড়েছে। একই নীতিতে চতুর্থ অভিযোগটি আনবে টিউলিপ সিদ্দিকের আইনি ফার্ম। দর্শক, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগগুলোর মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর এবং বিতর্কিত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প সংক্রান্ত দুর্নীতির দাবি। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন একটি মিডিয়া নোটে দাবি করেছিল, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রূপপুর প্রকল্প থেকে প্রায় $5 বিলিয়ন আত্মসাৎ করেছেন। এই অভিযোগে বলা হয় টিউলিপ সিদ্দিক 2013 সালে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের সাথে এই চুক্তির মধ্যস্থতাকারী বা ব্রোকার হিসেবে কাজ করেছিলেন। দুদকের দাবি অনুযায়ী এই দুর্নীতির বিনিময়ে টিউলিপ সিদ্দিক লন্ডনের কিংস ক্রসে 7 লাখ পাউন্ড মূল্যের একটি বিলাসবহুল ফ্ল্যাট লাভ করেন। টিউলিপ সিদ্দিকের আইনি পরামর্শ প্রতিষ্ঠান স্টিফেনসন হারুট তথ্য প্রমাণ সহকারে দাবি করেছে যে কিংস ক্রস ফ্ল্যাটটিকে রূপপুর প্রকল্পের ঘুষ হিসেবে চিহ্নিত করা হচ্ছে, সেটি টিউলিপ সিদ্দিক লাভ করেছিলেন 2004 সালে।
অথচ রূপপুর প্রকল্পের সাথে রাশিয়ার আনুষ্ঠানিক চুক্তির প্রক্রিয়া শুরু হয়েছিল 2009 সালে এবং মূল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 2013 সালে। এই তথ্যের ভিত্তিতে টিউলিপের আইনজীবীরা যুক্তি দিয়েছেন 2013 সালের একটি প্রকল্পের ঘুষ হিসেবে 2004 সালে কোনো সম্পত্তি পাওয়া যৌক্তিকভাবে অসম্ভব। স্টিফেনসন হারুট উল্লেখ করেছে, ফ্ল্যাটটি টিউলিপের পরিবারকে তাদের একজন পরিচিত ব্যক্তি উপহার দিয়েছিলেন এবং এর সাথে বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় প্রকল্পের বিন্দু মাত্র সম্পর্ক নেই। দর্শক, টিউলিপ সিদ্দিক লন্ডনের হ্যামস্টেড ও হাইগেটের এমপি, একসময় ছিলেন ব্রিটিশ সরকারের দুর্নীতি দমন বিষয়ক মন্ত্রী। তাকে দুর্নীতিতে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছিল ঢাকার আদালত। ব্রিটিশ আইনজীবীরা মনে করছেন, একজন ব্রিটিশ সংসদ সদস্যকে দুর্নীতিবাজ হিসেবে প্রচার করা আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন এবং তার পেশাগত জীবনের জন্য চরম ক্ষতিকর। সে কারণে মামলা করার আগে ব্রিটিশ ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস বা এফসিডিও বাংলাদেশের দুদকের কাছে কৈফিয়ত তলব করতে পারে। সেক্ষেত্রে টিউলিপের মামলাটি কেন রাজনৈতিক উদ্দেশ্য পরিণত নয় বলে বিবেচিত হবে সেটির ব্যাখ্যা চাওয়া হবে। সেটি হলে গার্ডিয়ানের মতো প্রভাবশালী সংবাদ মাধ্যম লিখেছে, বাংলাদেশ ও যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি করতে পারে। দর্শক, টিউলিপ সিদ্দিকের আইনজীবীরা যে অসঙ্গতিগুলো তুলে ধরেছেন, বিশেষ করে 2004 সালে ফ্ল্যাট বনাম 2013 সালের রূপপুর প্রকল্পের অসঙ্গতি এবং শোনা কথার ভিত্তিতে প্রসিকিউশনের বক্তব্য, তা বাংলাদেশের দুদককে বড় সড় প্রশ্নের মুখে দাঁড় করাবে। কারণ বিবিসি সহ অনেকগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত সরকার পক্ষের আইনজীবীদের ভাষ্য আছে। এখন দেখার বিষয়, সম্পূর্ণ আইনি পথে নাকি সাথে কূটনৈতিক পথেও এ বিষয়ে তৎপরতা চলে। নমস্কার, আমি তরুণ ঘোষ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি মাঝে মাঝেই হয়তো ভুলে যান তিনি একটা বৃহৎ শক্তিধর রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান। মাঝে মাঝে এত চরম মিথ্যে কথা বলে দেন প্রকাশ্যে, নির্লিপ্তভাবে, যেটা একেবারে মানে কেউ সূর্যোদয়ের মতো মানে সত্যিকে উল্টে দেওয়া। যখন সূর্যোদয় হচ্ছে তখন বলা হবে যে সূর্যাস্ত হচ্ছে। আজকে একটা খবর বেরিয়েছে আমাদের এখানে, সেটা হচ্ছে ইন্ডিয়া টুডে বার করেছে। এই ভিডিওটা আমি কালকে পোস্ট করব, আমি আজকে করে রাখছি, কারণ এই ভিডিওটা এখন ছাড়তে দেরি করবে। যখনই আমেরিকার বিরুদ্ধে যখনই কোনো রকম খবর হয় তখনই কিন্তু মানে ইউটিউব রেস্ট্রিকশনে ফেলে রেখে দেয় অন্তত 10 ঘন্টা। তাই আজ রাত্রে আমি করে রাখছি, কালকে এটাকে আমি আপনাদের দেখাবো। ইন্ডিয়া টুডে কি লিখছে? স্যার, মে আই সি ইউ প্লিজ, পিএম মোদি সেড, ট্রাম্প লেটেস্ট ইন হিজ ইন্ডিয়া রিমার্কস। এই দেখুন, দেখতে পাচ্ছেন? এটা কবে বেরিয়েছে? এটা বেরিয়েছে 7 তারিখ। এখানে উনি যা বলছেন তাতে উনি বলছেন যে মোদি আমাকে ফোন করেছিল, ফোন করে উনি বলেছেন, মোদি বলেছেন যে আমাকে আর ট্যারিফ বাড়াবেন না, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। উনি 62টা অ্যাপাচে হেলিকপ্টারের উনি অর্ডার দিয়েছেন। আমরা 5টা হেলিকপ্টার আমরা দিয়েছি। পুরোটা ডাহা মিথ্যে কথা। সত্যটা হলো 2020 সালে 6টা অ্যাপাচে হেলিকপ্টার ইন্ডিয়ান আর্মির জন্য অর্ডার দেওয়া হয়েছিল। সেটা লেট করে 2025-এর মিডলে আমাদের এই 6টা ডেলিভার করা হয়। আর 62টা আমাদের লাইট কমব্যাট যে হেলিকপ্টার, সেটা আমরা অর্ডার দিয়েছি আমাদের হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেডকে, হ্যাল যেটা, তাদের অর্ডার দিয়েছি। এই যে কথাগুলো উনি বলছেন, আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন, উনি হেলিকপ্টারকে আমরা দিয়েছি, হেলিকপ্টার দিয়েছেন 2025 সালে, আর উনি এখন বলছেন তাও 6টার জায়গায় 5টা বলছেন, মানে ভুলে গেছেন। সত্যিটা মনে থাকে, মিথ্যে তো মনে থাকে না। ওনাকে যা ব্রিফ করা হয়েছিল উনি সেটা ভুলে গেছেন। উনি বলছেন 5টা হেলিকপ্টার আমাদের কিনবে বলেছে।
আমাদের 6টা কেনা হয়ে গেছে, ডেলিভারি আমাদের পেয়ে গেছি, দেরি হলেও ডেলিভারি পেয়ে গেছি। এই যে উনি মিথ্যে কথাটা বললেন, মানে সূর্যাস্তকে সূর্যোদয় বা সূর্যোদয়কে সূর্যাস্ত উনি যে করে দিচ্ছেন, তিনি কি ভুলে যাচ্ছেন তিনি একটা বৃহৎ দেশের, সর্ববৃহৎ দেশের সব থেকে ক্ষমতাধর একজন রাষ্ট্রপতি? তার বিহেভিয়ার মাঝে মাঝে মনে করিয়ে দেয় যে ইনি কে, সত্যিকারের মুখোশ পরে আছেন, নাকি ইনি একেবারে মানে যা বলেন তা নিজে কানে শোনেন না, মুখ দিয়ে বলে দেন। উনি এই যে বললেন, নিশ্চয়ই ওনার পরামর্শদাতা যারা আছেন তারা নিশ্চয়ই ওনাকে বুদ্ধি দিয়েছেন যে আপনি এইটা বলুন, এইটা বললে পরে ওদের ওখানে বিরোধী দলে খুব হইচই হবে যে প্রধানমন্ত্রী গিয়ে পায়ে পড়েছে, তাহলে একটা মন্ত্রীর উপরে চাপ সৃষ্টি হবে, আর কত চাপ দেবেন। এবং বলেছেন ট্যারিফ যাতে না বাড়ানো হয়। আরে 50% ট্যারিফ তো দিয়ে দিয়েছেন, প্রায় একে তো প্রায় স্যাংশনই বলা যায়। তা সত্ত্বেও ভারতের কিছু এসছে? কিচ্ছু আসে যায়নি। ভারত 40 ট্রিলিয়ন ইকোনমি আছে, আর এখনো পর্যন্ত 750 বিলিয়ন আমাদের ফরেন রিজার্ভ আছে। আমাদের জিডিপি গ্রোথ 8.5%, যেটা আপনাকে প্রচন্ড ধাক্কা দিয়েছিল যে এত ট্যারিফ বসালাম, এত করলাম, তারপরেও গ্রোথ কি করে, জিডিপি কি করে 8.5% হয়ে গেল। ভারতে এইটুকু দেশ নয়, এ তো ওই ভেনেজুয়েলা নয় যে আপনি এসে অধিকার করে নেবেন বা অধিকার করার হুমকি দেবেন। আপনি কিউবা এই সমস্ত যত দেশ আছে তাদেরকে আপনি হুমকি টুমকি দিচ্ছেন সেদিন। কিন্তু ভেনেজুয়েলার ব্যাপারটা হচ্ছে সত্যি একটা অন্য ধরনের ব্যাপার। কারণ আমার ব্যাকইয়ার্ডে আপনি যখন এসছেন তখন আমি যেমন প্রতিবাদ করেছিলাম, যে আশ্রয় দিয়েছে তাদেরকে বিরুদ্ধে যখন আমরা অ্যাকশন নিচ্ছি, তেমনি ভেনেজুয়েলা চীনকে ডেকে এনেছে আপনার ব্যাকইয়ার্ডে, আপনি অ্যাকশন নিয়েছেন। ঠিক আছে, এই ইকুয়েশন অব্দি ঠিক আছে, কিন্তু তাই বলে আপনি কিউবা আপনি ফিনল্যান্ড সব দখল করে নেবেন, এ তো দাদাগিরি হয়ে গেল দাদা। মিস্টার প্রেসিডেন্ট, এ একদম দাদাগিরি হয়ে গেল। আপনি ইতিহাসে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এক মিথ্যেবাদী হিসেবে, আর দুই হচ্ছে আপনার এই উল্টোপাল্টা ডিসিশন নেওয়া। এতে কি হচ্ছে জানেন? এতে হচ্ছে আমেরিকার ওপরেতে সারা পৃথিবীর আস্থা কমে যাচ্ছে, সারা পৃথিবীর আস্থা কমে যাচ্ছে। আপনি যেগুলো করে সাউথ ইস্ট এশিয়া, আপনি ডোনাল্ড ট্রাম্প আপনি আসতে পারবেন না, সে পথ আপনার বন্ধ। চীন, ভারত, রাশিয়া, এই যে রিগটা গঠন হচ্ছে, এই রিগ গঠন হওয়ার পূর্বে আপনার পেছনে একটি বংশদণ্ড ঠেলার জন্য কিন্তু 3 মাথা কিন্তু রেডি হয়ে গিয়েছে, সেটা নিয়ে আমি পরে বলবো। কিন্তু এই যে আপনি যেগুলো করে চলেছেন, এতে কিন্তু ভারতের কিছু যাবে আসবে না, আলটিমেটলি মুখটা পুড়বে। আমাদের বিদেশ মন্ত্রক থেকে খুব শীঘ্রই, আমি এই ভিডিওটা আমি কালকে যখন ছাড়বো, তখন বিদেশ মন্ত্রক থেকে নিশ্চয়ই একটা কড়া প্রতিক্রিয়া দিয়ে একটা বিবৃতি দেওয়া হবে আগামীকাল, মানে 8 তারিখ। আজ আমি 7 তারিখে ভিডিওটা করছি, 8 তারিখে কড়া প্রতিক্রিয়া দেওয়া হবে, সেটা নিয়েও আমি একটা ভিডিও করব। কারণ এটা জলজ্যান্ত, এই মিথ্যে কথাটা কেউ সহ্য করবে না। নরেন্দ্র মোদী আপনার ফোন ধরেন না, আপনি নিজে বলেছেন আমি মোদীকে 7 বার ফোন করেছিলাম, মোদী আমার ফোন ধরেননি, তাতে আমি অপমানিত হয়েছি। আপনি সেই মোদীকে বললেন যে নরেন্দ্র মোদী আপনার পায়ে ধরেছিল, আপনার বলেছিল স্যার আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। কোথায় আছেন আপনি? আপনি যা খুশি তাই বলে দেবেন, বিশ্ব মেনে নেবে। বিশ্বের কাছে আপনি ক্রমশ হাস্যস্কর হয়ে উঠছেন। আপনি আমি কোনো ব্যাপারে আপনাকে সাপোর্ট করি, কিন্তু যখনই আপনি ভারতের বিরুদ্ধে এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপনি যখন মিথ্যে কথাগুলো বলবেন না, তখন ভারতবাসী কেউ মেনে নেবে না, কেউ আপনাকে মেনে নেবে না। দেখুন কালকে বিদেশ মন্ত্রক থেকে আপনার মুখে কেমন একটা ঝাঁটা মারে, আপনি দেখতে থাকুন। আমি জানি না এই ভিডিও আটকাবে কিনা, রেস্ট্রিকশনে ফেলে রেখে দেবে কিনা, যদি ছাড়ে তাহলে পরে আপনারা দেখতে পাবেন। পশ্চিমা বিশ্বের সরকারগুলোর প্রধানতম টার্গেট থাকে কিভাবে অর্থনীতিকে ঠিক রাখা যাবে। অর্থনীতি যদি ঠিক থাকে তাহলে দেশকে ঠান্ডা রাখা যায়, এবং এর পরবর্তীতে অন্যান্য বিষয়গুলো আসে, মানবাধিকার, বিচার ব্যবস্থা ইত্যাদি, সংবাদপত্রের স্বাধীনতা। কিন্তু প্রথম কথা হচ্ছে অর্থনীতি। তাই সাধারণত, যেমন ধরুন ব্রিটেনে
যেই মিনিস্টার অর্থনীতির দায়িত্বে থাকেন সাধারণত ওনাকে ধরে নেওয়া হয় যে সেকেন্ড মোস্ট পাওয়ারফুল ম্যান আফটার দ্য প্রাইম মিনিস্টার। পুরো পশ্চিমেই এই পলিসি, অর্থনীতি হচ্ছে নাম্বার ওয়ান। বর্তমানে ইরানে যে জিনিসটা ঘটছে তা হচ্ছে অর্থনৈতিক বিপর্যয়। এই অর্থনৈতিক বিপর্যয় আসন্নই ছিল, কারণ ইরান বিভিন্ন রকমের ব্লকেডে ছিল। বিভিন্ন রকম আমেরিকান ব্লকেডের কারণে ইরানের অর্থনীতি বেশ কয়েক বছর ধরেই টালমাটাল অবস্থা, এবং এরপরে ইসরায়েলের সাথে যুদ্ধ, প্রচুর অস্ত্র কেনা ইত্যাদির কারণে ইরানের অর্থনীতির 12টা বেজে গেছে। এছাড়া অন্যান্য বিষয় যেগুলো, যেমন ধরুন আপনার বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, এগুলোকে ট্যাকেল দিতে পারত ইরান সৌদি আরবের চাইতে সহজে, যদি আগে পদক্ষেপ নিত। ইরানে কিন্তু সৌদি আরব থেকেও মেয়েরা অনেক আগে থেকে লিবারাল। লিবারাল কোন অর্থে? চাকরি বাকরি, পড়াশোনা, ওই সকল অর্থে। ইরানে মেয়েরা কিন্তু ছেলেদের থেকেও গড়পড়তা এডুকেটেড বেশি। সেখানে কিন্তু মেয়েদের কাজকর্মের ক্ষেত্রে কোনো রকম তেমন বাধা নেই, এবং সেখানকার ইরানিয়ান মেয়েরা কিন্তু সবাই বোরখা পরে ঘুরে না। এটা কিন্তু একটা কমন মিসআন্ডারস্ট্যান্ডিং। ওরা একটা জাস্ট একটা চাদরের মতো বা একটা ওড়নার মতো দিয়ে রাখে, চুল টুল সব দেখাই যায়। তাই ইরান ওই বিষয়ে সৌদি আরব থেকে অনেক আগে থেকে একটু লিবারাল। তারপরেও ইরানে কিন্তু মোল্লারা চেপে বসে আছে। মেইন বিষয় হচ্ছে মোল্লাতন্ত্র। ওখানে সৌদি আরবের সাথে মূল পার্থক্য হচ্ছে সৌদি আরবে সেখানে অর্থনীতিটা ঠিক রেখেছে, এবং সেখানকার সৌদ পরিবারের শাসকরা পুরো দেশটাকে ধনী রেখেছে। বিভিন্নভাবে প্র্যাগমেটিক স্টেপ নিচ্ছে, কর্মসংস্থানের ব্যবস্থা করছে, মডার্ন ওয়েতে এগুচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তায় আমেরিকার সাথে ব্যালেন্স করে, রাশিয়া এবং চায়নার সাথে ব্যালেন্স করে তারা ভালো সাকসেসফুল, যেটা ইরান পারেনি। ইরান শুধুমাত্র তাদের টিকে থাকার ক্ষেত্রে তারা ইসরায়েলের সাথে ধমকাধমকি, সৌদি আরবের সাথে লাগালাগি, ইয়েমেনকে নিয়ে টালমাটাল অবস্থা, এবং তাই তার আশেপাশের নেইবারকে দেখে সে অনেক আগে খেপিয়ে ফেলেছে। ইরানের বিভিন্ন পদক্ষেপের কারণে ইরানের মানুষরা অনেক আগে ফুলে ফেপে উঠেছে, কারণ ইরানিয়ান মানুষদের সাথে ইরাক এমনকি সৌদি আরবের মানুষদের অনেক পার্থক্য আছে, কারণ ইরানিয়ান অনেক এনলাইটেন্ড পিপল। হাজার হাজার বছরের সভ্যতা হচ্ছে ইরান। তাই ইরানের মানুষদেরকে এইভাবে আসলে ধর্মীয় কুপমণ্ডুকা থেকে ব্যবহার করে শাসন করা যাবে না। এটাকে ধর্ম বলে না, বরঞ্চ ধর্মকে ব্যবহার করে রাজনীতি করার কারণে ইরানের অসংখ্য মানুষ নাস্তিক হয়ে গেছে, অনেক অন্য ধর্ম কনভার্ট করেছে। এমনকি ইরানের শাসকরা পর্যন্ত সে স্বীকার করে নিয়েছে যে অসংখ্য মানুষ ধর্ম একেবারে ত্যাগ করে ফেলেছে। এটা কেন? কারণ বেশি বাড়াবাড়ি করলে যা হয়, একে তো পেটে ভাত দিচ্ছে না, দ্বিতীয়ত হচ্ছে যে ধর্মীয় উগ্রতা। এবং সেই ক্ষেত্রে সারাক্ষণ যদি একটি দেশ যদি আক্রমণাত্মক ভঙ্গিতে থাকে, মানুষ সেটা পছন্দ করে না। ইরানের আগে যে শাহ ছিলেন, যারা 1979 সালে যার পতন ঘটেছে, মোহাম্মদ রেজা পাহলভি, উনি কিন্তু ইসরায়েলের এবং জায়নিস্টদের বিভিন্ন রকম বিরোধী ছিলেন। তার বিভিন্ন রকম ইন্টারভিউ আপনারা অনলাইনে এখনো পাবেন। হি ওয়াজ এ ভেরি স্মার্ট ম্যান, কিন্তু উনি অতিরিক্ত ফাস্ট এগুচ্ছিলেন। জিমি কার্টারের সাথে উনি শ্যাম্পেন টোস্ট করেছিলেন, ওনার ওয়াইফ বিকিনি পরে সমুদ্র সৈকতে জলকেলি করছিল ইত্যাদি কারণে আলটিমেটলি ইরানের শাহের পতন হয়েছে। কারণ ইরান বাস্ট ওভার দ্য সেঞ্চুরিজ তারা আসলে একটি কনজারভেটিভ দেশ। কনজারভেটিজম মেনে নেওয়া মানে ধর্মীয় উগ্রতা নয়। কনজারভেটিজম এবং ধর্মীয় উগ্রতা এবং ধর্ম পালনের ভিতরে ব্যালেন্স করতে হয়, বিশেষ করে যখন দেশটি বহু শত বছরের সংস্কৃতি অনুসরণ করছে এবং যখন দেশটি সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ। ইরান ইসলামিক গবেষণায় এবং সবকিছুতে, হাদিস গবেষণায় সৌদি আরব থেকে বহু গুণ যোজন অ্যাডভান্সড, বহু আগে থেকেই। তাই ইরানকে এভাবে কন্ট্রোল করা সম্ভব ছিল না মূলত, এবং তাই ইরানে পতন হয়ে যাচ্ছে এবং পতন হয়ে যাবে। এই মোহাম্মদ রেজা পাহলভির ছেলে রেজা পাহলভি, বাবার নামের সাথে ছেলের নামের পার্থক্য হচ্ছে মোহাম্মদ নামটি নিয়ে, এবং সে বলেছে সে একজন খুবই স্ট্রং বিলিভার ইন শিয়া ইসলাম। কিন্তু সে বলেছে যে তার দেশকে যারাই সহায়তা করবে, সৌদি আরব হোক, ইসরায়েল হোক, আমেরিকা হোক, সে তাদের সাথে আছে। এবং সে মনে করে যে দেশে তার কোনো ক্ষমতা থাকার ইচ্ছা নেই। সে চায় তার দেশে কনস্টিটিউশনাল মনার্কিজম আসুক, কিন্তু তারপরে যদি কনস্টিটিউশনাল মনার্কিজম না চায়, দেশ যদি রিপাবলিকান সাধারণ মানুষ চায়, তার জন্য একটা রেফারেন্ডাম হোক। রেফারেন্ডাম হয়ে জনগণ নির্ধারণ করবে দেশের সরকার কেমন হবে। তাই রেজা পাহলভি কিন্তু একেবারে সরকার প্রধান হওয়ার জন্য উড়ে এসে জুড়ে বসবেন না, আমাদের বাংলাদেশের মতো না আর কি।
অর্থাৎ উড়ে এসে জুড়ে বসবেন না। উনি বরাবরই আন্দোলন করেছেন দেশের সরকার পতনের জন্য, এবং উনি বলেছেন দেশের মানুষের রেফারেন্ডামের মাধ্যমে নির্ধারণ হবে দেশ কি রিপাবলিকান হবে না কনস্টিটিউশনাল মোনার্কিজম হবে না কি হবে। এটা হচ্ছে ওনার একটি গ্রেট অ্যাচিভমেন্ট। কিন্তু ওনার সাথে ইসরায়েলের সাথে একটা বেশি দহরম মহরম। আসলে যেহেতু দেশকে বাঁচাতে হবে, তাই অনেক সময় ইউ হ্যাভ টু কিস দ্য স্নেকস হেড, ব্যাপারটা অনেকটা বোধ এরকমই। আমাদের বাংলাদেশের বাঙালি কালচার কিন্তু অনেক সমৃদ্ধ। আমাদের বাংলাদেশের সাথে সৌদি আরব বা অন্যান্য দেশের মধ্যে পার্থক্য হচ্ছে আমরা কিন্তু ওইসব দেশ থেকে কালচারালি সংস্কৃতিগতভাবে অনেক অ্যাডভান্সড। আমাদের বাঙালি ইতিহাস, বাংলা সংস্কৃতির ইতিহাস, বাংলা সাহিত্য এই পাকিস্তানিদের থেকে অনেক অ্যাডভান্সড, অনেক অ্যাডভান্সড। তাই আমাদের সংস্কৃতিকে, আমাদের বাঙালিত্বকে হত্যা করে যারা তুরস্ক এবং সৌদিকে এবং অন্যান্য দেশকে বিশেষ করে তুরস্ক এবং পাকিস্তানের সাথে বহুদিন বন্ধুত্ব করে তারা এখন বাংলাদেশের সাহিত্য সংস্কৃতিকে হত্যা করে মোল্লাতন্ত্র কায়েম করার অভিলাষ রাখে, তাদের এ থেকে শিক্ষা নেওয়া উচিত। কারণ আমাদের বাঙালিদেরকে মোল্লাতন্ত্রের শাসন করা যাবে না, কারণ মোল্লাতন্ত্রের শাসনের সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয়টি হচ্ছে এটা মানুষকে সাফোকেটেড করে ফেলে, ন্যারো মাইন্ডেডনেস শেখায়। ধর্ম আমাদেরকে ন্যারো মাইন্ডেডনেস আসলে সুযোগ দেয় না। যুগে যুগে ইসলামের ইতিহাসেও বিভিন্ন স্কলার এসছেন, তাফসির কারকরা এসছেন, তারা এসে বিভিন্নভাবে ইজমা, কিয়াস এবং অনেক পন্থার মাধ্যমে ইসলামকে, ইসলামিক লকে, ইসলামিক লিবারালিজমকে যুগোপযোগী রেখেছেন, যা কিনা ওয়াহাবিস্টরা বা সালাফিস্টরা তারা ধ্বংস করতে চাচ্ছে। কারণ তারা এখন সৌদি আরবের লাথি খেয়েছে এ সকল মোল্লারা। তাই আপনাদেরকে এবং মোল্লাদেরকে শিক্ষা নেওয়া উচিত। ইরানে যা ঘটছে তা বাংলাদেশেও ঘটবে যদি মোল্লারা শাসনে যায়। আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ বহু ধর্মের মানুষের সাথে একসাথে বসবাস করে শত শত বছর আমরা বেঁচে আছি। আমাদের ঘনিষ্ঠ বন্ধুদের ভিতরে হিন্দু আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, নাস্তিকও আছে। যার যার ধর্মীয় বিষয় নিজের ব্যক্তিগত, রাষ্ট্র এর উপরে কোনো প্রভাব ফেলবে না। রাষ্ট্র যদি ধর্মনিরপেক্ষ হয় এর অর্থ এই নয় যে রাষ্ট্রের নাস্তিকতা কায়েম হবে। ধর্মনিরপেক্ষতার মানে ধর্মহীনতা নয়। জামাতের দেল হোসেন সাইদি সহ যে সকল মোল্লারা মনে করে ধর্মীয় নিরপেক্ষতা বা সেকুলারিজম মানে ধর্মহীনতা, তারা আসলে বাস্তব অর্থে কোনো বিষয়ে পড়াশোনাই করে না। ওই কিছু হাদিসের পাতা এবং বিশেষ করে কিছু ইসলামিক স্কলারিজমের পাতা উল্টে তারা মনে করে জগৎ সম্বন্ধে তারা জানে। বাংলাদেশ যদি মোল্লাদের হাতে চলে যায় তাহলে বিশ্ব থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে পড়বে, অর্থনীতি 12টা বাজবে। বিশেষ করে যখন গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং যখন চায়নায় এমন সব গার্মেন্টস ইন্ডাস্ট্রি এস্টাবলিশ হচ্ছে যেখানে একজন মানুষও কাজ করে না, টোটালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেখানে আগামী কয়েক বছরের ভিতরে 40 লক্ষ মানুষ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বেকার হয়ে যাবে। যখন বাংলাদেশের অর্থনীতি 12টা বেজে গেছে, যখন কিনা এমনকি আমেরিকার থেকে ইউরোপিয়ান ইউনিয়ন পর্যন্ত বিচ্ছিন্ন হওয়ার উপক্রম, তখন আমাদেরকে প্র্যাগমেটিক হতে হবে। কোনো রকম ধর্মীয় শাসন যদি আসে বা মোল্লাতন্ত্রের শাসন যদি আসে, তাহলে সবচেয়ে প্রথম ক্ষতিগ্রস্ত হবে ইসলামিক মানুষরা, যারা লিবারাল মুসলিম, যারা রিয়াল মুসলিম, তারা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে। কারণ কি? কারণ দেশ টুকরো টুকরো হয়ে যাবে মানসিকভাবে, এবং মানুষ ধর্মের এই বাড়াবাড়ি দেখে অনেকে ধর্ম ত্যাগ করবে। সেটা আমরা নিশ্চয়ই কেউ চাই না। তাই ইরানের এই সরকারের পতন অবিসম্ভাবী। ইরানের এই মোল্লাতন্ত্রের শাসন আমি কখনো সমর্থন করি নাই, করবও না।